এদিকে গোপনে ডক্টর ইউনূস এটা কিভাবে করতে পারলেন? আওয়ামী লীগ কর্মীরা আছে মহাকুশিতে, অন্যদিকে সাধারণ জনগণরা কঠিন বিপদে। কি হতে যাচ্ছে এই দেশের মধ্যে? ডক্টর ইউনূস একই করলো, দেশের সঙ্গে বেইমানি করলো, শেখ হাসিনার সঙ্গে হাতে হাত মিলালো। দর্শক, বিস্তারিত জানুন খবরের পুরো অংশে। আজকের বাংলাদেশ শেখ হাসিনা বিদায় নিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর ভবিষ্যৎ খুবই ভালো। আমি যা দেখতেছি, যেহেতু সংবিধান অনুযায়ী এখনো উনি দেশের প্রধানমন্ত্রী, তো আমার বিশ্বাস যেহেতু সংবিধান অনুযায়ী উনি দেশের প্রধানমন্ত্রী এবং সংবিধান পরিবর্তন হয় নাই, তাহলে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারকে গ্রেপ্তারের নির্দেশ প্রদান করলো শেখ হাসিনা। যে অবিশ্বাস্য পন্থায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। খুবই কড়া ভাষায় তারা সেখানে স্লোগান দিচ্ছিল যে বীরের বেশে শেখ হাসিনা দেশে ফিরবেন। এখন হঠাৎ করে কেন তারা রাজপথে নামলো? গতকাল কি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তটির জন্য অনেকে তার পক্ষেও কথা বলতেছে, আবার অনেকে তার বিপক্ষে কথা বলতেছে। যারা বিপক্ষে কথা বলতেছে তারা কিন্তু সরাসরি শেখ হাসিনাকে চাচ্ছে এবং তারা শেখ হাসিনাকে সমর্থন করে। দর্শক শ্রোতা, এই ঘটনাটি দেখে কিন্তু সবাই অবাক হয়ে গিয়েছে এবং শেখ হাসিনার জন্য বিশাল সুখবর। এবং আওয়ামী লীগ যারা সমর্থক রয়েছেন, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনারা বুঝতে পারবেন সর্বশেষ কি হয় শেখ হাসিনার, এবং শেখ হাসিনার জন্য কীভাবে এই সংবাদটি সুসংবাদ হয়ে গেল। এখন কিন্তু এই বিষয়টা হওয়ার পর অনেকটাই সবাই স্তব্ধ হয়ে যায়, অনেকে কিন্তু দেশ থেকে পালিয়েও যেতে হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কিন্তু বুঝতে পারবেন। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। কিভাবে শেখ হাসিনার জন্য সুসংবাদ হলো এবং ডক্টর ইউনূসই বা কী সিদ্ধান্ত নিয়েছেন, এইসব দেখে কেন মানুষ অবাক হয়েছে, সব কিছু আপনারা এই আলোচনাগুলোতে বুঝতে পারবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন। এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে দেখুন, আগে এর ভবিষ্যৎ খুবই ভালো। আমি যা দেখতেছি, যেহেতু সংবিধান অনুযায়ী এখনো উনি দেশের প্রধানমন্ত্রী, তো আমার বিশ্বাস যেহেতু সংবিধান অনুযায়ী উনি দেশের প্রধানমন্ত্রী এবং সংবিধান পরিবর্তন হয় নাই, তাহলে উনি দেশে ফিরে আসবে। আসলেই দেশের ভবিষ্যৎ আবার পুনরায় জায়গাতে চলে যাবে এবং ভবিষ্যৎ খুবই ভালো। উনি চলে যাওয়ার পরে ওনার যে ঘাটতিটা, সেটা এখন জনগণ বুঝছে, এতদিন বুঝে নাই যে ওনার যে কাজের যে ভালোবাসা কাজ বা দেশের উন্নয়নের যে প্রতিভাগুলো, ওগুলা জনগণ বুঝে নাই, এখন বুঝছে। এখন অনেকে দোয়া করতেছে যে উনি দেশে আসুক, ওনাকে দরকার, প্রয়োজন। আর উনি আসলে উনি দেশের জন্য যা করছে এখন আরো বেশি করবে। হ্যাঁ, এখন উনি সচেতন, কারণ ওনার দলের মধ্যে কিন্তু অনেক খারাপ লোক ছিল, এগুলা উনি বুঝে ফেলছে। আজকে দেখেন, বাংলাদেশে ৬৬টা জেলায় ৩০০ এমপি, সারা বাংলাদেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আওয়ামী লীগের নেতারা, একটা লোক ফেসবুকে স্ট্যাটাস দেয় না। কারণটা কি? কেন? তারা কোটি কোটি টাকা ইনকাম করে নাই, কানাডা লন্ডন বাড়ি করে নাই, অনেক টাকার মালিক হয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনার নাম বিক্রি করে। শেখ হাসিনা কি করছে? তার তো কিছু নাই, শুধু মোবাইলটা হাতে নিয়ে আসে বাইরে চলে গেছে, আর কিছু নিতে দেখি নাই। হয়তো ১-২টা কাপড় নিছে, সাথে আর কিছু নিতে দেখি নাই। কিন্তু আওয়ামী লীগের নেতারা যা আছে, শেখ হাসিনার তাও নাই। সে নিঃস্বার্থভাবে দেশে কাজ করেছে। আমার বিশ্বাস সামনে আসলে আরো ভালো কাজ করবে, আরো দেশ ডেভেলপ হবে, ভালোভাবে এগিয়ে যাবে। রাজনৈতিক প্রতিহিংসা, ওইটা মামলা থাকতে পারে, এই মামলা কোনো বিষয় না। তো উনি সব কিছু, যেহেতু সুইজারল্যান্ডে আদালতে মামলা করেছে, এই মামলা উনি ফয়সালা করে দেশে আসবে। সংবিধান অনুযায়ী সে এখন দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের বিশ্বাস এবং বাংলার জনগণের বিশ্বাস, শুধু আমার না, আমি রাজনীতি করি অন্য দল, সেটা ভিন্ন, কিন্তু জনগণের বিশ্বাস যে উনি আবার দেশে আসবে। আর দেশে আসার জন্য মানুষ চাচ্ছে, কারণ এই দেশটাই একমাত্র তার হাতে নিরাপদ, আর কারোর কাছে নিরাপদ না, অন্য সংগঠনের কাছেও নিরাপদ না। বাংলা ওই অন্য হলে যে বানরের গল্প, যেদিকে পারবে সেদিকে আমার, যা অন্যদেরকে ক্ষমতা দিলে এই দেশটা হবে জামাত শিবির, জঙ্গিবাজ হবে, টেন্ডারবাজ হবে, লুপ্তরাজ হবে এই দেশে। একমাত্র শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা কি করে নাই দেশের জন্য। আমি বলবো, আপনারা বাংলাদেশটা ঘুরবেন, আনাচে কানাচে ঘুরবেন, উন্নয়নের জোয়ারগুলা দেখবেন। এই ১৬ বছর ১৫ বছর আওয়ামী লীগ করছে, হ্যাঁ দুর্নীতি আছে, অনেক নেতাকর্মীরা করছে, কিন্তু অন্য দল যদি আসতো, এক আল্লাহ জানে কি হতো। সংবিধান অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না, যে কোনো ব্যক্তি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হবে, সেই দেশে আসবে। শেখ হাসিনার সাথে আমার কষ্ট না, সংবিধান অনুযায়ী। প্রথমে প্রাণ খুলে একটু সমালোচনা করি, কারণ এই জিনিসগুলো অতি গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার এক ডাকে গতকালকে সারা বাংলাদেশে ছোট ছোট বেশ কিছু বিচ্ছিন্ন অ্যাক্টিভিটিস হয়েছে। তো এই অ্যাক্টিভিটিসগুলো যারা করেছে, তাদের মধ্যে আবার কারোর মধ্যে ভয় ছিল, কারোর মধ্যে সাহস ছিল। তো যারা বেশি সাহসী, তারা হেলমেট পরে নাই বা মুখে মাস্ক লাগায় নাই বা মাফলার বাঁধে নাই, তারা প্রকাশ্যে, আপনি স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন, এটা নেত্রকোনাতে সম্ভবত ছাত্রলীগের মিছিলের একটা অংশ। বেশি মানুষ না, ১২-১৪-১৫ জন। ইভেন খুবই কড়া ভাষায় তারা সেখানে স্লোগান দিচ্ছিল যে বীরের বেশে শেখ হাসিনা দেশে ফিরবেন। এখন হঠাৎ করে কেন তারা রাজপথে নামলো?
গতকাল কি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা আহ্বান জানানো হয়েছে, খুবই আবেগ ঘনিত একটা চিঠি। তো সেই চিঠিটা নিয়ে আমি আসলে একটু সমালোচনাই করি, কারণ আমি আমার এলাকায় যেটা দেখছি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ভালো মানুষ বা ভালো কর্মী, 100তে ধরেন 5 জন মানুষ জায়গা পাইছে বিভিন্ন কমিটিতে, 95 জন জায়গা পায় নাই। তো কমিটি তো 100 জনের 95 জন, তাহলে কারা? ওই যে হাইব্রিড, তেলবাজ, লুটেরা। এরা এখন কোথায়? 1 জন মানুষ এলাকায় নাই, বিদেশে টাকা পয়সা কামাইছে, বিদেশ থেকে পয়সা তারা বলতেছে তোমরা মাঠে নামো। কাদেরকে মাঠে নামাচ্ছে? এই যে নেত্রকোনাতে যেমন দেখছেন, তো যারা একটু দুর্বল প্রকৃতির তারা আবার হেলমেটও দিছে, কেউ কেউ বলছে যে হেলমেট জাতীয় একটা পরিচয়পত্র ছাত্রলীগের, সেই কারণে তারা এটা মাথায় দিছে, মানে নানান বক্তব্য আছে। এখন এই যে নেতাকর্মীরা মাঠে নামছে, দল ক্ষমতায় থাকলে তারা কি আসলে কোনো সুবিধা পায় না? এই যে শামীম ওসমানের মতন যারা আছেন, ওবায়দুল কাদেরের মতন যারা আছেন, অথবা এলাকাতে যারা এমপি প্রার্থী ছিলেন বা এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, গর্ত থেকে হুড়হুড় করে বের হয়ে আসবে, আর আমরা অভুক্ত ক্ষুধার্ত জাতি 500 1000। এখন বিএনপি দেখেন না, সেম কাহিনী। এগুলা কিন্তু পরিবর্তন এত সহজে হবে না। তো রাজপথে নেমে যাবে, উপর থেকে আইসা পাটাস করে বৈশা যাবে, দেশে বিদেশ থেকে সবাই প্লেনে করে হ্যাঁ ফার্স্ট ক্লাস টিকিট কাটা এলাকায় আসবে, প্রাড়ু গাড়ি চড়বে, তারপর পোলাপানি স্লোগান দেবে, কই গেলি রে গুন্ডারা, আইসে রে তোর বাবারা। তো এই যে তৃণমূল, এই তৃণমূলকে আসলে কতটুকু মূল্যায়ন করা হয়েছে আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলে? সমালোচনা যদি দলের কেউ করছে, তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। আমি তো সেই ব্যক্তি, তাই না? নিজে তো খাইছি একটা। কেন? আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনাগুলো করছি। তো যেই সমালোচনাগুলো করতাম, সেইগুলা কি ভুল করতাম না সঠিক করতাম? আজকে নিশ্চয়ই যারা রাজনীতিটা করছেন বুঝতে পারতেছেন যে দলের মধ্যে ভালো লোকগুলো জায়গা পাচ্ছে না। পলিটিশিয়ান যারা, তারা পোস্ট পদবি পাচ্ছে না, পাচ্ছে কারা? ব্যবসায়ী, গুন্ডা, পান্ডা, ওই অমুকের তমক, তমকের অমুক। তো এগুলা কইরা রাষ্ট্রেরও 12টা বাজাইছেন, আওয়ামী লীগ দলটারও 12টা বাজাইছেন, কারণ মুজিব কোট পইরা সব কিন্তু আওয়ামী লীগ হয়ে গেছিল। বাট প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কয়জন ছিল? এই কোটটা লাগায় 4টে স্লোগান দিলে, ফেসবুকে 5টা পোস্ট দিলে মনে করলেন পরের দিন কেন্দ্রীয় কমিটির নজরে পড়ছে, টাকার বান্ডিল গেছে, একটা এলাকার মনে করলেন সিন্ডিকেট তৈরি করছে, কোটি কোটি টাকা লুটপাট, মানুষের উপর অন্যায় অত্যাচার করছে, যেই পথে এখন বিএনপি আবার হাঁটতেছে। একই পথে, পরিবর্তন নাই। বিএনপি 16 বছর বাইরে ছিল, কিন্তু আজকে নেতাদের নমুনা দেখলে মনে হচ্ছে পুরো এলাকা আবার কিনা ফেলছে, এদের বাপদাদা দিনের সম্পত্তি, যেটা আওয়ামী লীগ করে গেছে। তো কেউ কি শিক্ষা নিচ্ছে? শিক্ষা নিচ্ছে না। আম জনতা বা আম কর্মী যারা আছে মাঠ লেভেলের, এদের মধ্যে যেই অভাব, অনটন, দল ক্ষমতায় আসার আগেই আসবে ভঙ্গিতে শুরু হয়ে যাচ্ছে। অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। এখন শেখ হাসিনার এক ডাকে যে ছেলেগুলো রাস্তায় নামছে, এটা রাজনীতির সিস্টেম। বাংলাদেশের রাজনীতির ভক্তিটাই আলাদা। তবে কেউ কেউ বলছেন তারা শিবিরের থেকে সাহসী। আমি কমেন্টগুলো দেখছিলাম যে কিভাবে যে শিবির তো ভাই ছাত্রলীগের ভিতরে ঢুইকা তারা দাড়ি মোচ কামাইয়া ওরকম আউটপুট দেয় নাই, ছাত্রলীগ সেজা বিভিন্ন জায়গায় পদ পদবীর সুযোগ নিছে, তারা তো রাজপথে নামছে। তো আমার একটা বক্তব্য সবসময় বলি আর কি, যে মাঝে মাঝে বুদ্ধিমত্তা কৌশল খাটাইতে হয়। গায়ে আমার জোর আছে, ঠিক আছে, কিন্তু সেটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটা বুঝতে হয়। একটা মেশিন গানের সামনে আমি খালি বুক পাইতা দিলাম আর বললাম যে হ্যাঁ এই একটা স্লোগান দিয়া ঠুস করে একটা গুলি এসে পুরুষ করে কিন্তু ওই প্রাণটা কাইরা নিয়ে যাবে। আর আমাদের রাজনৈতিক দলগুলোর ইতিহাস কি? আপনার পরিবারের খবর নিবেন না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এখন আওয়ামী লীগ করার কারণে মামলা খাচ্ছে, ভুয়া মামলা, মানে ম্যাক্সিমামই ভুয়া মামলা। রাষ্ট্র এগুলো নিয়ে কথা বলছে, কিন্তু এই যে মামলা খাচ্ছে, বাড়িঘর সাইরে এখন পলাতক। পরিবার কিভাবে চলবে? নেতা বিদেশ থেকে বৈশা বৈশা সুন্দর স্ট্যাটাস দিচ্ছে, আর আমরা গান্ডু জাতি, সেটার মধ্যে মনে করেন লাইক কমেন্ট পোস্ট, ভাই আবার আসবেন, এই করবেন সেই করবেন। এই জাতির শিক্ষা নাই তো। 500 টাকা খাওয়াই না জাতি আমরা। আপনি রাগন খুশি হন, বাঙালি জাতি হিসাবে এই দেশে একমাত্র রাজনীতি এমন এক প্রফেশন, ছেলে কি করে? রাজনীতি করে। তো রাজনীতি করার টাকা আসে কই থেকে? ধান্দাবাজি ছাড়া রাজনীতি করার টাকা আসে? একজন মেম্বার আপনি দেখেন ইউনিয়ন পর্যায়ের 2-5 লক্ষ টাকা খরচ করে, একজন চেয়ারম্যান কয়েক কোটি টাকা খরচ করে। তো এই টাকাটা রাজনীতি করে কেমনে উঠায়? আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশের বর্তমান যে দখলদার সরকার বলে নিজেদেরকে বলছে, সেই ইউনুস গংদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। এই অভিযোগটা মূলত যিনি দায়ের করেন, অর্থাৎ যিনি বাদী হয়ে দায়ের করেন, তিনি হচ্ছেন সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, যাকে জীবন ভয়ে
প্রাণ ভয়ে বাংলাদেশে বেশ কিছুদিন থাকতে হয়, তারপরে তাকে বাধ্য করা হয় দেশ ত্যাগে, তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়, তার সম্পদকে পুড়িয়ে দেওয়া হয়, তার যে নেতাকর্মী আছে, ফ্যামিলি মেম্বার আছে, তাদেরকে অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়। ফলে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী নিজে একজন এই ঘটনার, অর্থাৎ এই দখলদার বাহিনী ক্ষমতা নেওয়ার পর একজন ভিকটিম তিনি। আর সারা পৃথিবীতে যেখানে আইন অধিকার এগুলো প্রতিষ্ঠা করবার সুযোগ রয়েছে, যাদের মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গাতে যাব, চেষ্টা চালিয়ে যাব, ব্যর্থ হতে পারি, ব্যর্থতাতে কোনো দুঃখ হবে না, ব্যর্থতায় কোনো কষ্ট হবে না, ব্যর্থতায় ভেঙেও পড়বো না, কিন্তু একটা কথা নিশ্চিত জেনে থাকা প্রয়োজন, জেনে রাখা প্রয়োজন যে আমরা ছেড়ে দেব না, নেভার গিভ আপ। কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করেছেন, কেন তিনি এই প্রসিডিংসের মধ্য দিয়ে গেলেন, আমার মনে হয় এই ব্যাপারে একটু বলবার প্রয়োজন রয়েছে। কারণ বেশ কিছু কোয়ার্টার থেকে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। কেউ অমুক লয়ারের কোনো ডকুমেন্টস দেখাচ্ছেন, তমুক লয়ারের ডকুমেন্টস দেখাচ্ছেন। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো পরিষ্কার করা প্রয়োজন, যদিও গতকালকে সংবাদ সম্মেলনে আমি এই ব্যাপারটা পরিষ্কার করেছি। আমার মনে হয় আরেকটু আপনাদের সামনে বলা প্রয়োজন, যেটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত যেই সংবিধির মাধ্যমে পরিচালিত হয়, অর্থাৎ তাদের যে বিচার প্রক্রিয়াগুলো যে সংবিধির মাধ্যমে পরিচালিত হয়, সেটা হচ্ছে রোম স্ট্যাটিউট। বাংলাদেশ রোম স্ট্যাটিউটের একটি সিগনেটরি কান্ট্রি। কোনো একটি দেশে যখন 4টি অপরাধ হয়, অর্থাৎ 4 ধরনের আন্তর্জাতিক অপরাধ হয়, এবং সেই অপরাধগুলোর বিচার হচ্ছে না বা বিচারের কোনো সম্ভাবনা নেই, কিংবা সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের তদন্ত করা হচ্ছে না, এই ধরনের সিচুয়েশন হলে, বা যদি হয়েও থাকে, অর্থাৎ সরকারেরও যদি সেই সুযোগ সুবিধাও থাকে, যে কোনোভাবেই হোক না কেন, ঘটনার বিবরণ বা ইনফরমেশন যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো সংগঠন, ব্যক্তি এটা দিতে পারেন। আমরা এই অভিযোগ দায়ের করেছি রোম সংবিধির আর্টিকেল 15-র অধীনে। এখানেই এটি শেষ নয়, এটির ফার্দার ডকুমেন্টেশন এবং ফার্দার পার্সিউশন আমাদের জারি থাকবে, এবং একই সাথে আমরা 15,000 ইনিশিয়াল অভিযোগ দায়ের করব, এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি, যেটার কাজ চলছে। আমরা এখানেই থেমে থাকবো না। আমরা যদি শুধুমাত্র 5ই অগস্ট থেকে 8ই অগস্ট 2024 তারিখের এই 3টি দিনকে আমরা বিবেচনা নেই, বা 4টি দিনই হয় আসলে, 5ই অগস্ট, 6, 5, 6, 7, 8, আমরা যদি এই 4টি দিনকেও বিবেচনা নেই, সূত্র মতে এবং তথ্য মতে এটা বোঝা যাচ্ছে যে এই 3 দিনে বা 4 দিনে যেই অপরাধ সংঘটিত হয়েছে, সেটির বিচার এই দখলদার বাহিনী দ্বারা সম্ভব না। বাংলাদেশের ক্ষেত্রে তো খুবই প্রমাণিত ব্যাপার যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই দখলদার বাহিনী বলেছে পরিষ্কারভাবে যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, যে অপরাধগুলো হয়েছে, এবং যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, এই কথিত ছাত্র আন্দোলনের সাথে, তাদের ব্যাপারে কোনো তদন্ত হবে না, মামলা হবে না, এই ধরনের কথাবার্তা বলেছে। এখন আন্তর্জাতিক অপরাধ আদালত কিসের বিচার করতে পারে? তারা বিচার করতে পারে জেনোসাইডের, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ক্রাইমস এগেইনস্ট অ্যাগ্রেশন এবং ওয়ার ক্রাইম। আমরা মনে করেছি আমাদের ড্রাফটিং এর সময় বা আমাদের আইন পড়ে আমাদের যে জায়গাটা আমরা উল্লেখ করেছি যে ক্রাইমস এগেইনস্ট অ্যাগ্রেশন এবং ওয়ার ক্রাইম, এই দুটোর ক্ষেত্র আমরা মনে করি নাই বাংলাদেশে হয়েছে। ফলে আমরা বাকি দুটো, অর্থাৎ জেনোসাইড এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এই দুটো বাংলাদেশে সংঘটিত হয়েছে। আমরা 3টি জনগোষ্ঠীর উপরে হয়েছে বলে আমরা আসলে মনে করেছি। সেটি হচ্ছে আমাদের যে আওয়ামী লীগের যে নেতাকর্মী ছিল, তাদেরকে সমূলে বা আংশিক বা পুরোপুরি বিনাশের উদ্দেশ্যে তারা গণহত্যা চালিয়েছে, এবং গণহত্যার মধ্যে যে কন্টেন্টগুলো, তো এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেছিল ছাত্ররা। তারা কোর্টে পর্যন্ত গেছিল যে তাদেরকে নিষিদ্ধ করার জন্য, কিন্তু সেটা যখন বুঝতে পারে যে ওখানে গিয়ে কাজ হবে না, তখন আর কোর্টের বারান্দা তারা হাঁটতেও যায় না। এখন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আওয়ামী লীগ হচ্ছে নাৎসি, জার্মানি, তো এখন এদেরকে নিষিদ্ধ করতে হবে, কারণ নাৎসি তখন 1945 নিষিদ্ধ হয়েছিল, এখনো পর্যন্ত নিষিদ্ধ, তারা রাজনীতি করতে পারছে না। এখন এইটার আবার আসিফ নজরুল সাহেব তারাও একটা আইনের খসড়া দাঁড় করেছিলেন যে দল নিষিদ্ধের, কিন্তু সেটা আবার উপদেষ্টা পরিষদের সবাই সেটা আর রাখা হয় নাই, সরকারও পিছিয়ে গেছে সেটাতে। কেন নিষিদ্ধ? কারণ প্রজ্ঞাপন দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করলে এগুলো টিকবে না। জামাতকে করেছিল, সেটা টিকে নাই। যারা এই যে ছাত্রলীগকে করা হয়েছে, সেটাও টিকবে না, কারণ আত্মপক্ষের সমর্থনের সুযোগ নাই সেখানে, অর্থাৎ অনেকটা চাপিয়ে না। এবং এটা করলে আরেকটা প্রবলেম, সেটা হলো যে কোর্টের বারান্দায় গেলে
মানে এই সিদ্ধান্ত প্রুভ করা যাবে না যে এটা দলের সিদ্ধান্ত, হত্যা, গুম, কণ্ঠরোধ, এগুলোকে কোনোদিন যারা রাজনীতি করছেন তারা জানেন যে দলের অফিসে বসে এটাগুলোর সিদ্ধান্ত হয় অমুককে মেরে ফেলতে হবে, অমুকে গুম করে ফেলতে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, ডক্টর ইউনূসের সিদ্ধান্ত নিয়েও কথা হয়, অন্যদিকে শেখ হাসিনাকে নিয়েও কথা হয়, অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই বা নিজস্ব কোনো মন্তব্যও নেই। এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের মন্তব্যটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।